তোমার মুখে এই কথা? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমার বিয়ে করবে? দেখো আবির, একদম ফান করবা না। অফিসের নিচে একটা ছোট ক্যান্টিন আছে। ক্যান্টিনে বসে চা খাচ্ছি আর ভাবছি কি করা যায়। এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে 4 কাপ চা খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি। আমি সাধারণত তেমন চা খাই না। হঠাৎ আজকে 4 কাপ চা খাওয়া দেখে ক্যান্টিনের আদনান ছেলেটা কয়েকবার আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। ওর তাকানো দেখে মনে হয়েছে ও আমায় কিছু বলবে, কিন্তু কিছুই বলেনি। এত কিছু চিন্তা করলে হবে না, আমাকে শুধু আজকের তারিখটা নিয়ে ভাবতে হবে। 4 কাপ চা খেয়ে যখন আরও 1 কাপ চায়ের অর্ডার দিলাম তখন আদনান বলল, আমির ভাই, কিছু হয়েছে আপনার? আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, এমন মনে হলো কেন তোমার? না ভাই, কিছু না। আজ হঠাৎ এত চা খাচ্ছেন, তাই জিজ্ঞেস করলাম। না না, কিছু হয়নি। কিছু না হলেই ভালো। এটা বলে যখন আদনান ক্যাশের দিকে যেতে লাগলো তখন ওকে ডাক দিলাম, আদনান শোনো। জি ভাই, বলেন। আসলে একটা বিষয় নিয়ে ভাবছি, কি করব বুঝতেছি না। আমার কাছে শেয়ার করতে পারেন ভাই। আমি আপনাকে 2 বছর ধরে চিনি। কে কেমন কিছুটা হলেও আন্দাজ করতে পারি। আপনাকে এমন চিন্তিত, অসহায় আর কখনো দেখি নাই। আপনার এত চা খাওয়া দেখে কিছুটা হলেও বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে। আদনানের কথা শুনে আমি চুপ করে রইলাম। ওর সাথে বিষয়টা শেয়ার করা ঠিক হবে কি না এটা ভেবে ওর দিকে একটু তাকালাম। আমার চুপ থাকা দেখে আদনান আবার বলল, আপনার ইচ্ছে না হলে বলিয়েন না, তবে শেয়ার করলে মনের চাপটা একটু কমে। না আসলে মমতাহিনাকে তুমি চিনোই। হ্যাঁ, চিনি। আপনার সাথে দেখা করার জন্য প্রায় এই ক্যান্টিনে আসছে। আপনাদের অফিসে তো তেমন কথা বলা যায় না, তাই আমাদের ক্যান্টিনে ভাবিকে নিয়ে এসে কথা বলেছেন। কেন, ভাবির কিছু হয়েছে? মমতাহিনাকে আমি এখনো বিয়ে করিনি। আদনান ওকে ভাবি বলেই ডাকে। আসলে ঠিক মমতাহিনা মাঝে মাঝে হুট করে অফিসে চলে আসতো। আমি ওকে কতবার বলেছি অফিসে আসলে অন্তত ফোন করে আসবা, কিন্তু মেয়েটা কিচ্ছু শুনতো না। ওর ধারণা অফিসের কলিগের মাঝে কয়েকজন মেয়ে আছে, ওদের সাথে আমার ভাবের সম্পর্ক গড়ে উঠছে। এইসব চিন্তাভাবনা এই মেয়েটার মাথায় কেন আসে আমি কিছুই বুঝি না। অফিসে তো আর ওকে এই বিষয়ে কথা বলে বোঝানো যায় না, তাই ওকে 10-12 মিনিটের জন্য এই ক্যান্টিনে নিয়ে এসে কথা বলতাম। আজকে তো 29 তারিখ, তাই না? জি ভাই। তোমার ভাবি আমাকে মাঝে মাঝে বিয়ের ব্যাপারে চাপ দেয়। হা হা হা। আসলে ভাই, ভাবি আপনাকে অনেক ভালোবাসে। একটা কথা বলি, ভাবি আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না। আপনাকে যদি হারিয়ে ফেলে এটা নিয়ে টেনশন করে। আসলে ভাই, শরমের কথা, কি কমু, কিছু মনে করিয়েন না। সত্য বলতে কি, আমারটাও আমাকে নিয়ে প্রথম প্রথম এরকম করতো। এই যে আমাদের ক্যান্টিনে অনেকে আসে, সুন্দরী মেয়ে আসলে নাকি আমি ওদের দিকে তাকিয়ে থাকি। এই ব্যাপারে আমার সাথে কত ঝগড়া করতো। আমি প্রথমে কিছুই বুঝতাম না, পরে এক সময় ওর আচরণগুলা ঠিকই বুঝতাম। আদনানের কথা শুনে কেমন একটা চিন্তা আসলো আমার মাথায়। আদনান আবার বলল, মেয়েরা কি বলতে চায় বা কি প্রকাশ করতে চায়, অনেক সময় তা সঠিকভাবে বলে না বা কাউকে বুঝতে দেয় না। ওদের মধ্যে একটা ইনসিকিউরিটি ভাব বিরাজ করে, আর ইনসিকিউরিটি চিন্তা ভাবনাগুলা অপর প্রান্তের মানুষটাকে নিজে থেকে বুঝে নিতে হয়। এত কিছু বুঝো কিভাবে? ভাই, 5 বছরের প্রেম আমাদের। আমরা তেমন শিক্ষিত না, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছি। তাতে কি হয়েছে, কিছুটা হলেও বুঝি। 5 বছরের প্রেম নিয়ে এত কিছু বুঝে। আর মারিয়া আমার দুঃসম্পর্কের চাচাতো বোন, ধরতে গেলে ছোট থেকেই পরিচিত। কিন্তু পাকাপাকিভাবে আমাদের সেই কলেজ থেকে ভালোবাসার সম্পর্ক। তারপর একই সাথে কলেজে ভার্সিটি অধ্যায় পার করে আসলাম। এখনও কিছুই বুঝলাম না। এত বেশি বলদ আমি। না, এখন থেকে আমাকে বুঝতে হবে। পকেট থেকে ম্যানিব্যাগ বের করে 100 টাকার নোট বের করে আদনানের হাতে দিয়ে বললাম, এটা রাখো। এইটা বলে ডিরেক্ট ওপরে 3তলায় অফিসে এসে সাফায়েত ভাই থেকে ছুটি নিয়ে নিলাম। এমডি স্যারকে বললে জানি ছুটি দিবে না,
সাফেদ ভাইকে বললাম, ভাই আমার কাজগুলো আপনি দেখিয়েন, একটা কাজ আছে, আমাকে একটু যেতে হবে। ঘড়িতে দুপুর 3টা। আমি নিচে নেমে এসে একটা রিকশায় উঠে মারিয়াকে ফোন দিলাম। এই, তোমার ফোন ধরতে এত সময় লাগে? কই তুমি? বাসায়। হঠাৎ এই প্রশ্ন কেন? কি করো? ঘুমানোর চেষ্টা করি। কিছু বলবে? কিছু কি হয়েছে? ঘুমাতে হবে না, একটা শাড়ি পরে আগ্রাবাদের এদিকে আসো, আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। আসার সময় চাচিকে সালাম করে এসো। আরে আরে, একবারে সব কি বলে যাচ্ছ? কি সব উল্টোপাল্টা কথা বলতেছো? তুমি না অফিসে? আর শাড়ি পরবো কেন? মাকেই বা সালাম করে কেন বের হব? আগ্রাবাদের দিকেই বা যাবো কেন? কিছুই তো বুঝতে পারছি না আমি। কারণ শাড়ি পরে বিয়ে করলে অন্যরকম অনুভূতি তৈরি হয়, আর এসব কাজের জন্য মুরব্বীদের দোয়া অনেক প্রয়োজন। আমি বাসার দিকে যাচ্ছি, পাঞ্জাবি পরে আসতেছি, তুমিও দ্রুত তৈরি হয়ে এসো। কি কি বলো এসব? তুমি আবিরই তো, নাকি ফোন চুরি হয়েছে? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি সজ্ঞানে এসব কথা বলছো তো? কে বলছে এসব কথা? নাকি প্র্যাঙ্ক করছো? আমি সিরিয়াস এবং সম্পূর্ণ সুস্থ, মজা নিও না। ওঠো, রেডি হও, তাড়াহুড়া করবে না, সুন্দর করে রেডি হয়ে 1 ঘন্টার ভিতরে আস্তে ধীরে এসো। আমি যখন ওকে বিয়ের কথা বললাম, ও বিশ্বাস করেনি। একদম ওপরের ওই কথাটাই আমাকে বলল, ফান করছি কি না। আমি আর কিছু না বলে ফোনটা রেখে দিলাম। এমনি আমাকে বিয়ের ব্যাপারে প্রচুর চাপ দেয়। আমি তো এটা বুঝিনি ও কেন আমাকে চাপ দেয়। আসলে ও হয়তো ভাবতো আমি অফিসের কলিগদের মেয়েগুলোর সাথে প্রেম করি। এসব চিন্তাভাবনা একদম মনে প্রবেশ করতে দেওয়া একদম ঠিক না। এতে সম্পর্কে কিছুটা ব্যাঘাত ঘটে। কিন্তু যার মনে ভালোবাসার তীব্রতা প্রচুর পরিমাণে হয়, তখন তার কাছে মানুষটাকে নিয়ে নানা রকম চিন্তাভাবনা শুরু হয়। তার উপর যেহেতু একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তাই আরও বেশি বেশি বদচিন্তা ওর মাথায় ঘুরপাক খায়, যেটা আমি বুঝতামই না। আর এইসব চিন্তাভাবনাগুলা অটোমেটিক মনের দরজায় প্রবেশ করে। পাঞ্জাবি পরে আগ্রাবাদের মোড়ের টি স্টলের ছোট্ট দোকানটাই ওর জন্য অপেক্ষা করছে। আগ্রাবাদের থেকে খুব একটা দূর না ওর বাসা, আসতে বেশি সময় লাগার কথা নয়। আমি নিশ্চিত সাজতে সময় লাগাচ্ছে। মেয়েদের এই একটা অভ্যাস, সাজতে সাজতে কোনো বোরিং ফিলই করে না। এটা মানাবে নাকি ওটাতে মানাবে, এগুলো ভাবতে ভাবতে অনেক সময় নষ্ট করে ফেলে। আর মেকআপের কথা তো বাদই দিলাম, কিছু বুঝলাম না। জাস্ট শাড়ি পরবে আর চুলগুলো আঁচড়াবে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয়ে আসবে। এত সাজার কি আছে ভাই? 1.5 ঘন্টা হয়ে গেছে। অবশ্য আমি আসছি 45 মিনিটের মতো হয়ে গেছে, আরও কত সময় লাগবে কে জানে। কয়েকবার ফোন করলাম। কই তুমি? এত সময় লাগে? টি স্টলে কখন থেকে বসে আছি, আর কত সময় লাগবে তোমার আসতে? এত সাজতে হবে না। ও বলে, এই তো আসতেছি, আর একটু অপেক্ষা করো। এই আসতেছি মানে মেয়েদের কথা বুঝতে হবে, আরও অপেক্ষা করতে হবে বাছাধন। এত সহজে এদের আসার সময় হয় না। আসতেছি বললেও আধা ঘন্টার সময় চলে যাবে। এই যে সাহেব, ওদিক ফিরে কাকে দেখছেন? কাঁধে হাতের ছোঁয়া পেলাম। পিছন ফিরে দেখি মারিয়া আমার পিছনে দাঁড়িয়ে আছে, মুচকি মুচকি হাসছে। আমি দাঁড়িয়ে বললাম, কাকে দেখবো আবার, বোকা মেয়ে? চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। এটা বলে রিকশা দাঁড় করালাম। রিকশায় উঠে কাজী অফিসের দিকে রওনা দিলাম। খানিকটা চুপ করে থেকে বলল, আমাকে একটু চিমটি কাটো তো, আমি মনে হয় স্বপ্ন দেখছি। কেন? আমার না বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখতেছি। তুমি কি সত্যিই আবির? আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থেকে ওর বাম হাতের আঙ্গুলগুলো আমার হাতের আঙ্গুল দিয়ে মুষ্টিময় করে ধরলাম। ও তেমন একটা সাজগোজ করেনি, আমি যা যা অনুমান করেছি সেই রকমই সেজেছে। ঠোঁটে হালকা লিপস্টিক আর হালকা মেকআপ, কাজল দেয়নি। ঠোঁট দুটো কেমন ছলছল করছে। মারেকে দেখলে ছোট থেকেই ওর প্রতি একটা ভালো লাগা কাজ করে। আমি বললাম, আজকের দিনটা স্পেশাল দিন, এমন দিন বারবার আসবে না। শোনো, প্রত্যেক বিবাহ বার্ষিকীতে আমি তোমার কাছ থেকে স্পেশাল কিছু চাই। আমি শুধু হাসলাম, বললাম, শোনো, এটা এমন একটা স্পেশাল দিন চাইলেও প্রতি বছর পাওয়া যায় না।
মানে কি? কিছু না, কাজী অফিসের সামনে চলে এসেছে। রিক্সা ভাড়া দিয়েই ভেতরে ঢুকে কাজীর সাথে কথা বলে বিয়েটা করে ফেললাম। কেমন একটা অনুভূতি তৈরি হলো, জীবনের বাকি সময়ের জন্য মারিয়াকে আমার করে পেয়ে গেছি। মনে হচ্ছে আমার জীবনে আরেকটা অংশ মারিয়া। দুটো জীবন আলাদা আলাদা নিঃশ্বাস নেবে, তবে এখন মনে হচ্ছে দুজনের প্রাণ একটা। খাতায় সিগনেচার করার পর ও আমায় সালাম করলো। আমার কেমন একটা অনুভূতি তৈরি হলো, শুধু আমিই জানি। কাজী সাহেব বলল, এই দিনটা বিয়ের জন্য বেছে নিলেন কেন? মুনতাহিনা আমার দিকে তাকিয়ে থেকে তারপর কাজী সাহেবকে বলল, এই দিনটায় কি প্রবলেম? না, তারিখটার জন্য আর কি। কাজী সাহেব আর কিছু বলল না। মারিয়া কিছুই বুঝল না। আমরা আর কিছু না বলে চলে আসলাম। আজ ফেব্রুয়ারির 29 তারিখ। সাধারণত ফেব্রুয়ারির এই 29 তারিখটা প্রতি বছর আসে না। আমি আজকে মনে করেছিলাম মার্চের 1 তারিখ। সকালে যখন অফিসে কাজ করার সময় ফাইলে স্বাক্ষর করে নিশু ভাইয়ের ডেস্কে পাঠালাম, একটু পর নিশু ভাই এসে বলল, কি খবর ভাবির? দুনিয়ার খবর রাখো না মিয়া? কেন নিশু ভাই, কি হয়েছে? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নতুন কিছু হয়েছে? কি বলো তুমি? এগুলা ছাড়া কি আর খবর নেই? আজকের তারিখই তো তুমি জানো না দেখি। আজ ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। এই তারিখটা বারবার আসে না। কি হলো? এই যে আমার জামাইটা, এইখানে কি এখন দাঁড়িয়ে থাকবো নাকি কোথাও যাব? মারিয়ার কথায় একটু বাস্তবে ফিরলাম। আমার হাত ওর দু হাত দিয়ে আঁকড়ে ধরে রাখছে। ওর দিকে তাকিয়ে থেকে একটু ভাবলাম কি করা যায়। একটা রিক্সা নিলাম। ভাবলাম আগে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। মারিয়া বলল, শোনো, প্রতি বছর এই দিনটায় আমরা সারা রাত মোমবাতির আলোতে গল্প করব বা ছাদে গিয়ে তারা দেখব, একটুও ঘুমাবো না। মনে থাকবে তো? এই দিনটা তো আসবে না প্রতি বছর। কিভাবে প্রতি বছর জাগবা? মানে? কিছু না, তোমাকে সুন্দর লাগছে। এই কথা ঘোরাবা না একদম। শোনো, আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে কি উপহার দিবা আমায়? স্পেশাল কিছু চাই আমার। বিয়ে করতে না করতেই এইগুলা নিয়ে চিন্তা করতেছে। কি পাগল মেয়ে রে বাবা। আমি একটু চুপ করে থেকে বললাম, সামনের বছর আসতে না আসতে একটা বাবু আসবে, এর চেয়ে দামি উপহার কি হতে পারে? এই একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বলো তো, আজকে কয় তারিখ জানো তা? কেন 1 তারিখ? এই হাসছো কেন? তোমার হাসি আমার ভালো লাগছে না। বলো, হাসলা কেন? রিক্সাওয়ালা মামা পিছনে ফিরে বলল, আফা, আজকা 29 তারিখ। আমিও ভাবছিলাম আজকা 1 তারিখ, পরে দেখি 29 তারিখ। আমি শুধু চুপ করে আছি। মারিয়ার বিশ্বাস হলো না। ঝটপট ব্যাগ থেকে মোবাইলটা বের করে মোবাইলে একটু দেখে আমার দিকে কেমন করে তাকিয়ে থেকে একটু রাগান্বিত হয়ে বলল, এই তুমি রিক্সা থেকে নামো। এই বাবা, রিক্সা থামান। তুমি আমায় বিয়ে করার আর দিন পাওনি? আমার খেয়াল নেই বলে তুমি এটা কেন করলা? কেন করলা তুমি? আরে এই স্পেশাল দিনটা কেউ পায় নাকি? ভাগ্য ভালো আমরা পেয়েছি। সে 4 বছর পর পর আসে এই দিন। কোনো কথা বলবা না। 4 বছর পর পর বিবাহবার্ষিকী পালন করব, তাই না? এই বিয়ে আমি মানি না। এই জন্যই তো বলি, যাকে বিয়ের ব্যাপারে এত চাপ দিই রাজি হয় না, সে কেন রাজি হয়েছে? আসল কথা হলো, প্রত্যেক বছর আমাকে গিফট দেওয়ার ভয়ে কাজটা করেছো। এই মামা, রিক্সা থামান। তারপর রিক্সা থামিয়ে আমায় নামিয়ে দেয়। আমার কি করা উচিত বুঝতে পারছি না। রিক্সার পেছনে পেছনে যেতে লাগলাম। এই খবরদার পিছন পিছন আসবে না। আমার বউটাকে যদি হাইজ্যাকার ধরে তাই চিন্তা হচ্ছে, তাই পিছন পিছন আসছি। তুমি আর এক কদম রিক্সার পেছন পেছন আসবা, খুব খারাপ হয়ে যাবে। আমি আর পা বাড়াইনি। আস্তে আস্তে ও রিক্সাটা আমার চোখের আড়ালে হয়ে যায়। ফুটপাথের ওপর দিয়ে হাঁটছি। আমি জানি ও যতই রাগ করুক আমাকে ভালোবাসে। ঠিক কিছুদিন পর পিছন থেকে ডাক আসলো, মামা, রিক্সায় উঠেন। তাকে দেখি সেই রিক্সাওয়ালা। মারিয়া অন্যদিকে তাকিয়ে আছে। আমি রিক্সায় না উঠে আবার হাঁটতে যাব, তখন ও বলল, রিক্সায় উঠতে বলছি, কানে কথা যায় না? একটু তাকিয়ে থেকে রিক্সায় উঠলাম। ও অন্যদিকে তাকিয়ে আস্তে করে আমার হাতটা ধরে বলল,
4 বছর পর পর বিবাহবার্ষিকী পালন করব, তাতে কি হয়েছে? আমি শুধু হাসলাম। ও অন্যদিকে তাকিয়ে আবার বলল, এই হাসবা না। কয়েক মাস পর বাবা মাকে বলে তোমার বাসায় নিয়ে যাবা। বিয়ের পর স্ত্রীরা স্বামীর বাসায় থাকে। তুমি না এই বিয়ে মানো না? আমার দিকে রাগী চোখে তাকিয়ে থাকলো। আমিও আর কিছু বললাম না। একটু পর ও আমার কাঁধে মাথা রাখলো। রিক্সা চলছে, ওর চুলগুলো উড়ছে। কেমন একটা ভালো লাগা কাজ শুরু হলো। কোনো মেয়ে তার স্বামীর ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, সত্যি পারে না। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার খবর আছে, বলে দিলাম। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।